এই যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি ভিপি নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বলেছে, কিছু কিছু ইউটিউবাররা বিদেশ থেকে কিছু কিছু ফেসবুকাররা বড় দেশপ্রেমিক হয়ে গেছে। তারা বিএনপির বড় বড় নেতাদের চরিত্র হরণ করছে, তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। দর্শক, আপনারা জানেন যে মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভিডিও তৈরি করেছে পিনাকি ভট্টাচার্য এবং এই দুই নেতার মুখোশ উন্মোচন করে দিয়েছে জাতির সামনে। তো এই কারণেই ভিপি নুরুল হক নূর পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ও সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই কথা বলেছে যে কিছু কিছু ফেসবুকাররা, কিছু কিছু ইউটিউবাররা এখন দেশপ্রেমিক হয়ে গেছে। এবং ভিপি নুরুল হক নূর বিএনপির সাথে সুর মিলিয়ে তিনিও ডিসেম্বরে নির্বাচন চান। জনপ্রতিনিধি নির্বাচন করার সিস্টেম যদি আমাদের না থাকে তাহলে আমরা সংস্কার কিংবা তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা কিভাবে করব? সেজন্য নির্বাচনটা জরুরি এবং আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এটা উপলব্ধি করতে পেরেছে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দরকার। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বর কিংবা আপনি যদি মনে করেন 1-2 মাস প্লাস মাইনাস হতে পারে, আপনি সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান। তো প্রিয় দর্শক, ভিপি নুরুল হক নূর এই কথা বলার পর গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসাইন ভিপি নূরকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছে এবং তার চ্যানেলে সেটা আপলোড করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওর টাইটেল ছিল এরকম, রয়ের খপ্পরে নূর সহ একদল তরুণ রাজনীতিবিদ। এরপর সাংবাদিক কনক সারোয়ার তার আইডিতে, তার ফেসবুক আইডিতে একটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিপি নুরুল হক নূর শেখ হাসিনার সামনে বক্তব্য দিচ্ছেন এবং বলতেছে যে শেখ হাসিনার চেহারার সাথে আমার মায়ের চেহারা মিলে যায় এবং আমার পুরা পরিবার আওয়ামী লীগ ঘরানার পরিবার, অথচ আমাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে অটোটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়। আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর জবাবে ভিপি নুরুল হক নূর ফেসবুকে একটা পোস্ট করেছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের পড়ে শোনাই। এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না, তো তোমাদের এত দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন? বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি, আর তোমরা
গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছ। ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউবের থেকে ডলার কামিয়েছ, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ। এত দেশপ্রেম, সততা আর বীরত্ব থাকলে দেশে আসো, ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো। তো দর্শক, ভিপি নুরুল হক নূর এই কথা বলেছেন। তো এদিকে আবার স্টারলিং নিয়ে মির্জা আব্বাস একটা মন্তব্য করছে। কি মন্তব্য করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই সবগুলো বিষয় নিয়ে একটা লাইভ টক শো করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক। তো সেখানে এই সবগুলো বিষয় উঠে এসেছে, যেমন ভিপি নুরুল হক নূরের বিষয় উঠে এসেছে, এই মির্জা আব্বাসের বিষয় উঠে এসেছে, সাংবাদিক ইলিয়াসের বিষয় উঠে এসে এক কথায় সবগুলো বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন সৈয়দ মাসুক ভাই। সেই ভিডিওটা আপনাদের এখন দেখাবো। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা এখন মাসুক ভাইয়ের ভিডিওটা দেখে আসি। আজকে আমি লাইভ অনুষ্ঠানটিতে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, ভিপি নুরুল হক নূরকে উলঙ্গ করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের আগে আবার ডক্টর কনক সারোয়ারও একই বিষয় নিয়ে একটি ভিডিও ওনার পেজেও পোস্ট করেছেন। প্রিয় দর্শক, এছাড়া আরেকটি বিষয় আজকে আবারও তুলে এনেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এবার উলঙ্গ করলেন আবারও মির্জা আব্বাসকে। এই দুইজন সাংবাদিক বা দুইজন ইউটিউবার, দুজন ফেমাস ব্যক্তি দুটি বিষয় নিয়ে আজকে কথা বলেছেন। এমন একটি কথা মির্জা আব্বাস সাহেব বলে ফেলেছেন, মানুষের অযোগ্যতা থাকতে পারে কিন্তু এই অযোগ্যতাকে লুকিয়েও রাখা যায়, কিন্তু মির্জা আব্বাস সাহেব সেটা লুকাতে পারেন নাই। তিনি বলছেন স্টারলিং এনেছেন বাংলাদেশে আরাকান আর্মিদেরকে সাহায্য করার জন্য। এরকম এইরকম বোকামি কথাবার্তা এই যুগে, এই সময়ে বর্তমান সচেতন তরুণ তরুণীদের কাছে কতটা হাস্যকর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রজ্ঞা মেধার কাছে যে মির্জা আব্বাস সাহেবরা একেবারে চায়ের দোকানের নরেন্দ্র মোদী, এই বিষয়টা আজকে মির্জা আব্বাস নিজের বিষয়টা নিচে তুলে ধরলেন। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথমে চলে যাচ্ছি, প্রথম যে বিষয়টা হেডলাইন করেছি, ভিপি নুরুল হক নূরকে উলঙ্গ করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। কেন ভিপি নুরুল হক নূরকে উলঙ্গ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন? এই ভিপি নুরুল হক নূর যখন মার খেয়েছিলেন, ছাত্র রাজনীতি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছিলেন, আমরা সবাই তার পিছনে ছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, কনক সারোয়ার ভাই, সকলে তাকে সাপোর্ট করে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল। তাকে ভিপি নূর ফেমাস বানিয়েছিলেন যারা, সেই ইউটিউবারদেরকে নিয়ে আজকে দুদিন আগে সে কথা বললেন যে এই ইউটিউবাররা বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করছে, বাংলাদেশের রাজনীতিতে ফাটল ধরাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে বৈষম্যতা তৈরি করছে, বাংলাদেশের রাজনীতিতে তরুণদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে, মব জাস্টিস করছে। এই সমস্ত কথাগুলা যে মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল, হঠাৎ করে কেন ভিপি নূর একই সুরে এই কথাটি বললেন? তখন এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তদন্তে এখন চলে এসেছে যে সে বড় মাপের থেকে টাকা পেয়েছে, যেই টাকা তার জীবনে আর কোনোদিন টাকার অভাবে থাকবে না। এত বেশি টাকা ভারত থেকে পেয়েছে, আর সেই টাকার লোভে মুহ হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কাছে দেশ বিক্রি করা দেওয়ার জন্য যে কয়েকজন পরিকল্পনাকারী আছে, সেই কয়েকজনের ভিতরে একজন হয়ে গিয়েছেন ভিপি নূর। এই ভিপি নূরকে নিয়ে কিছুদিন আগে তিনি বলেছিলেন কচুক্ষেত এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কচুক্ষেত এলাকা ব্যস্ততম এলাকায় অনেক ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে চাঁদা তোলার দায়িত্ব পেয়েছেন ভিপি নূর। ঢাকা শহরকে চাঁদাবাজরা যারা চাঁদা তুলে তারা ভাগ করে নিয়েছে, আপনি এই এলাকা, আমি এই এলাকা, একজন নিউ মার্কেট, একজন কচুক্ষেত, আরেকজন এলিফ্যান্ট রোড, এভাবে যে চাঁদার ভাগাভাগি, সেই ভাগাভাগিতেও নাকি ভিপি নূর পেয়েছে নীলক্ষেত এলাকার চাঁদা আদায়কারী হিসাবে। প্রিয় দর্শক, সেই কথার পরে আবার যখন এই ভীষণ কথাটি তার মুখ দিয়ে আসলো যে যেই ইউটিউবাররা বিদেশে থেকে বাংলাদেশকে উত্তপ্ত করছে, রাজনীতিতে ডিস্টার্ব করছে, সেই ইউটিউবারদের চ্যানেলে সে এসে নিজে পরিচিত হয়েছিলেন, তার নিজেকে ফেমাস করেছিলেন তারা, আর তাদেরকে বলছে যে তারা এখন দেশের বিরুদ্ধে কথা বলছে।
এই দেশের বিরুদ্ধে কথা কি 5ই অগাস্টের আগে তারা বলেন নাই? শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার জন্য কি এই সাংবাদিক ইলিয়াস হোসেন, এই ডক্টর কনক সারোয়ার, এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য কাজ করেন নাই? তাহলে তখন কেন তাদের সাথে বন্ধুত্ব, তাদের চ্যানেলে এসে কথা বলে নিজেকে পরিচিত করানো? আর আরেকটা কথা তো তার নামের সাথে আছে, সেটা হলো বিকাশ নুরা। বিকাশের বিষয়টা নিয়েও আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রকাশ করেছেন যে আমরা নিউ ইয়র্ক থেকে আমেরিকার একটি সংগঠনের পক্ষ থেকে আমি নিজেও পকেট থেকে টাকা দিয়েছি বিপি নূরকে। এই কথাটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু বলেছে। আমার কাছে কিন্তু তার অন্যান্য নেতারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন সময় টাকা চেয়েছিলেন, আমি নাম বলবো না কে কে চেয়েছিলেন। তাহলে বিষয়টা হবে কি তাদের নামে? আমি সরাসরি আপনাদের সামনে তাদের নাম বলছি না, কারণ আমি দেই নাই টাকা। কারণ আমি তখনই জানতাম, যে তখনই বুঝতাম এরা টাকা নিয়ে এসে একটা টাকার ব্যবসা করার জন্য বিকাশ খুলে এরা রাজনীতি করছে। এই বিকাশের রাজনীতির সাথে আমার মানসিকভাবে আমি যেই চরিত্রে বড় হয়েছি আমার চরিত্রের সাথে যায় না। সেই কারণে আমি কখনো টাকা দেই নাই বিকাশ নূরকে, বা নূর চায় নাই। নূর শুধুমাত্র একটা দুইটা অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হয়েছে, আর তার অন্যান্য নেতারা বহুবার বহু অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হয়েছে, আমার সাথে তাদের সুসম্পর্ক সকলেরই আছে। আমি কারো নাম বলে বলছি না কে আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছেও চেয়েছিল। আমি কিন্তু বিকাশ নাম্বারও নেই নাই, আমি কিন্তু কোনো টাকা দেই নাই। কিন্তু ইলিয়াস ভাই বলছে আমি তো বিকাশে টাকা পাঠিয়েছি তাদের জন্য, এবং অন্যান্য মানুষদেরকে বলেছি টাকা দেওয়ার জন্য, এবং আমরা টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি রাজনীতির মাঠে রাজনীতি করার জন্য। যখন আওয়ামী লীগের সময় ছাত্র শিবির এবং ছাত্র দল মানে প্রকাশ্যে এসে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে পারছিল না, তখন বিপি নূর যেহেতু কথা বলেছে সেহেতু আমরাও তাকে সহযোগিতা করেছিলাম। প্রিয় দর্শক, সেই সহযোগিতার উল্টা আজকে এই বিপি নূর যে দাঁড়িয়েছে এই সাংবাদিকদের পিছনে, এই ইউটিউবারদের পিছনে, যার পিছনে লেগে বিএনপির বড় বড় নেতা উলঙ্গ হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিএনপির সালাউদ্দিন উলঙ্গ হয়ে গিয়েছে। ভারতে সালাউদ্দিনের কাছে কোন সুন্দরী নারী আসতো, কখন সালাউদ্দিন কোন রেস্ট হাউসে ঘুমাতেন, কি করতেন, সবকিছু ইতিমধ্যে চলে এসেছে। এর আগে মির্জা আব্বাস একটি কথা বলে মির্জা আব্বাসকে উলঙ্গ করে দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। মির্জা আব্বাসের বাবা যে একজন মানে পেঁয়াজু বিক্রেতা, পুরি বিক্রেতা, আর একটি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের দপ্তরি ছিলেন, এই কথাটা আমি আপনার জীবনেও শুনি নাই। কিন্তু আজকে উনি ঢাকা ব্যাংকের মালিক কিভাবে হলেন, এই বিষয়টা কিন্তু প্রশ্ন রেখেছে এবং প্রশ্ন রয়েই গিয়েছে। এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে মির্জা আব্বাস একটু পিছনে ছিল, মিডিয়াতে তেমন আসে নাই। আজকে আবার দেখলাম গরম কথা বলছে তরুণের অনুষ্ঠানে তাদের পল্টন অফিসের সামনে। আজকে আবার দেখলাম মির্জা আব্বাস একটি হুঙ্কার দিয়েছে, বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন হুঙ্কার দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেখিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো সরকার নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা সেটা, এটা করুঙ্গা সেটা করুঙ্গা, এটা করুঙ্গা সেটা করুঙ্গার পরে কি হয় এটা আপনারা একটু বলেন। দেশকে পিন্ডিতে বিক্রি পরিকল্পনা করছেন জনগণ, আপনাদের কড়া নজরদারিতে রাখছে। জনগণকে নিয়ে তামাশা বন্ধ করুন। আমরা দেশকে পিন্ডিতে বিক্রি করতে চাচ্ছি, ওরা দিল্লিতে বিক্রি করতে চায়, আর আমরা পিন্ডিতে বিক্রি করতে চাচ্ছি, এমন লেখাও আমার কমেন্টসে এসে লিখতেছে কেউ কেউ। আপনারা বুঝতে পারছেন পিন্ডি বাণী কোথায় আর দিল্লি বাণী কোথায়, দুইটাই আপনারা জানেন। আমাদেরকে পাকিস্তানি বানাই দিচ্ছে এখন। আমরা পাকিস্তানিও না, চাইনিজও না, তার্কিশও না, আমরা কিন্তু ব্রিটিশ আমেরিকান। প্রিয় ভাইজান, আমরা ব্রিটিশ আমেরিকান হিসাবে ফ্রান্সের নাগরিক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, কনক সারোয়ার ভাই আমেরিকান নাগরিক, আমি ব্রিটিশ। তাই আমরা ব্রিটিশ ইউরোপিয়ানরা বা আমেরিকানরা বাংলাদেশকে পিন্ডি বানাবো, বাংলাদেশকে চাইনিজ বানাবো, বাংলাদেশকে তার্কিশ বানাবো, এমনটা নয়। আমরা ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি পিন্ডি আমাদেরকে সহযোগিতা করে সেই পিন্ডিকে ওয়েলকাম জানাবো। আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি বেইজিং আমাদেরকে সহযোগিতা করে আমরা বেইজিংকে ওয়েলকাম জানাবো। আমরা ভারতের বিরুদ্ধে লড়তে গেলে যদি আমাদেরকে আনকারা হেল্প করে আমরা আনকারাকে ওয়েলকাম জানাবো। আমরা শুধু আনকারা মানে বেইজিং আর ইসলামাবাদ নয়, আমরা প্রয়োজনে সারা বিশ্বের কাছে সহযোগিতা নিয়েও ভারতের বিরুদ্ধে লড়াই করে যাব। ভারতের বিরুদ্ধে আজীবন লড়াই হলো
আমাদের কাজ, আমাদের স্বপ্ন ভারত বিহীন বাংলাদেশ চলবে। বাংলাদেশের মাথা থাকবে আমার টুপির মতো উঁচুতে, সবার মাথার উপরে বাংলাদেশের মাথা থাকবে। বাংলাদেশ থাকবে সারা বিশ্বের বুকে একটি প্রভাবশালী, শক্তিশালী অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শিষ্টাচারের একটি দেশ, যেখানে থাকবে সকল মানুষের কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে স্বাধীনভাবে ভোগ করবে তাদের স্বাধীন মাটিতে, তাদের স্বাধীন জমিনে। তাদের সন্তানরা স্বাধীনভাবে লেখাপড়া করবে। যার সন্তান কোরআনে হাফেজ হতে ইচ্ছে করে তাহলে হবে, যার ছেলে মাওলানা হতে চায় মাওলানা হবে, যার ছেলে ডাক্তার হতে চায় ডাক্তার হবে, যার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার হবে, যার ছেলে বিজ্ঞানী হতে চায় বিজ্ঞানী হবে, যার ছেলে সেনাপ্রধান হতে চায় সেনাবাহিনীতে যাবে, যার ছেলে পুলিশ প্রধান হওয়ার স্বপ্ন দেখে সে পুলিশে যাবে, যার ছেলে নৌবাহিনীর প্রধান হওয়ার স্বপ্ন দেখে সে নৌবাহিনীতে যাবে। আমরা কাউকেই বৈষম্য করার পক্ষে নয়। সেটা কি কৃষকের ছেলে, না দিনমজুরের ছেলে, না ঠেলা গাড়ি চালানোর ছেলে, না ভ্যান গাড়ির ছেলে, এটা একজন রিক্সাওয়ালা যেরকম এবার সেলুট দিতে পারছে জাতিসংঘ পর্যন্ত, ওই রিক্সাওয়ালা ভাইয়ের ছবি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৌঁছিয়ে দিয়েছেন, এই বিশ্বকে আমরা বিজয় করেছি একজন রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীরাও এবারের যুদ্ধে অংশগ্রহণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এবারের জুলাই বিপ্লবে আমরা সকলে ভাই ভাই, সকলে ভাই বোন, আমরা মায়ের জাতিরা, ভাইয়ের জাতিরা, বোনের জাতিরা, আমরা সকলে মিলে যুদ্ধ করেছি। শিশুরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হিন্দু ধর্মের মানুষেরা এবার 24 জুলাইয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছে, অন্যান্য ধর্মের মানুষেরাও রাস্তায় নেমে এসেছে। এর পরবর্তীতে দেখা গিয়েছে তারা হাসিনা বিদায়ের পরে তারা মুক্ত মনে, মুক্ত মঞ্চে এখন কথা বলছে যে আমাদেরকে গোলাম বানিয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন নির্যাতন করে, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য আমরা যারা অন্য ধর্ম পালন করি তখন আমরা ভয়ে নৌকায় ভোট দিয়েছি, ভয়ে নৌকার কথা বলেছি, ভয়ে আওয়ামী লীগের মিছিলে মিটিং এ গিয়েছি, আমাদেরকে ভয় দেখানো হতো, সংখ্যালঘুতা বলে আমাদেরকে নির্যাতন করা হবে, সেই ভয়ে আমরা আওয়ামী লীগ করেছি। এখন আওয়ামী লীগ নাই, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের বৌদ্ধ, বাংলাদেশের খ্রিস্টান, বাংলাদেশের অন্য কোনো উপজাতীয় ধর্মের মানুষ কোন দলের কাছে বিক্রি নয়। যে ভালো, যাকে ভালো মনে করব আমরা তাকেই ভোট দেব, সেই মার্কায় নিজেরাও নির্বাচন করব, নিজেরাও ভোট দেব। এই স্বাধীনতা 24 5ই অগাস্ট, যেটা আমরা 26 জুলাই বলে থাকি, 26 জুলাই আমাদেরকে এনে দিয়েছে। এই স্বাধীনতা এনে দেওয়ার পরে প্রিয় ভাইরা, আজকে মুক্ত আকাশের নিচে যখন দেশের মানুষ ঘুরছে, যখন দেশে একটি আন্তর্জাতিক অঙ্গন থেকে একটি জাতীয় সরকারের তৈরির জন্য একেবারে এখন অফিসিয়াল কাগজপত্র, আপনারা যারা আমার 6 ঘন্টা কি 7 ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করেছি, কয়েক হাজার মানুষ দেখেছেন, ফেসবুক ইউটিউব 2 জায়গায় দেখেছেন, অসংখ্য মানুষ, সেখানে অনেকে কমেন্টসও লিখেছেন। সেই ভিডিওটাতে কিন্তু আমি এনটিভির একটা রিপোর্ট শেয়ার করেছি, এবং এনটিভির রিপোর্টের ভিতরে কি এসেছে যে আমেরিকা, ইউকে, বেইজিং, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের ইউনিয়ন সবাই মিলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী এবং একজন ভাইস প্রেসিডেন্টও তারা মনোনয়ন করতে চান। প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, এবং প্রেসিডেন্ট এন্ড প্রধানমন্ত্রীর ভিতরে দায়িত্ব বন্টন করা থাকবে, কেউ কাউকে হস্তক্ষেপ করতে পারবে না, রাষ্ট্রের মূল চাবিকাঠি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। সেভাবে তারেক রহমানের সকল মামলা আজকেই মুক্ত পেয়েছে। আজকেই তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান মুক্তি পেয়েছে। আর কোনো মামলা রাখেন নাই তারেক রহমানের, আর কোনো মামলা রাখেন নাই ডাক্তার জুবাইদা রহমানের। এর থেকে কি আপনারা বুঝেন না এনটিভি যে নিউজটা বানিয়েছে তারা কি কলা খায়, তারা কি শিশু? এনটিভির মতো একটা বড় টিভি চ্যানেল আজকে ওয়াশিংটন কি চিন্তা করছে, আজকে জাতিসংঘ কি প্ল্যান বানিয়েছে, আজকে ইউরোপিয়ান পার্লামেন্ট কি প্ল্যান বানিয়েছে, ইউকে নাম সহ বলেছে। আমি গর্বিত আমার ইউকে, আমার দেশ ইউকে পর্যন্ত বাংলাদেশে কোন সরকার গঠন হবে, কে কত পার্সেন্ট আসন পাবে, সেটা পর্যন্ত তারা এখন কাগজ কলম রেডি করছে। কারণ তারেক রহমান বাংলাদেশ যে কোনো সময় যেতে হলে তার মামলাগুলা যদি উঠে
তখন আর তাকে গ্রেফতার করতে হবে না, আইনের কাঠগড়ায় যেতে হবে, আইনের সিস্টেমে বের করতে হবে না, ওনাকে আগেই সব খালাস করে দিয়েছে। এর অর্থ কি আপনারা বুঝেন না? তারেক রহমান সাহেবকে দেশে নেওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলা হয়েছে, এবং তিনি একেবারে যেভাবে ফ্রান্স থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গিয়ে শপথ করেছেন প্রধান উপদেষ্টার, তারেক রহমান সাহেব লন্ডনতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর শপথ করবেন, এবং এটার জন্য ক্যাবিনেট কিভাবে হবে সেটাও বলে দিয়েছে তারা। 25% ক্যাবিনেটে থাকবে বিএনপি, 20% থাকবে জামাত, 15% থাকবে এনসিপি, 10% থাকবে দেশের বুদ্ধিজীবী মেধাবী যারা এখন ইউনূস স্যারের সাথে আছে, তার মধ্যে অর্ধেক ভালো আছে, তাদেরকে রেখে 10%, আর 25% বলেছে অন্যান্য রাজনৈতিক দল, ইসলামী আন্দোলনকে দিয়েছে 5%। সব মিলে 100% তারা কে কোনটা পাবে, কার কি যোগ্যতা, কার কি অবদান আছে এই হাসিনার বিদায়ে, সেই অনুপাতে তারা শোক একে পুরা ফাইল যখন রেডি, তখন এই যে মির্জা আব্বাস আজকে চিৎকার দেয়, সালাউদ্দিন আজকে চিৎকার দেয়, এই চিৎকারকারীরা ম্যাক্সিমামই বাদ পড়বে এই জাতীয় সরকারের মাঝখানে, কারণ তারা স্থান পাবে না, এখানে পাবে মেধাবী বিএনপির লোকেরা। ডক্টর জাহিদুর রহমান সাহেব, যিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলেন, তিনি দেখেন উনার ভাষা, দেখেন উনার বক্তব্য, দেখেন ভিন্নতা, উনার বক্তব্যের ভিতরে আছে ঐক্যের কথা। আবার সালাউদ্দিনের বক্তব্য দেখেন পুরা বেয়াদবি করে বড় বড় কেন্দ্রীয় নেতাদের সামনে। আপনারা সেদিন সাংবাদিক সম্মেলন দেখেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমি আমার ভিডিওতে উল্লেখ করেছি, আমি সেলুট জানাই ডক্টর পিনাকি ভট্টাচার্যকে। আমি ভিডিওতে 2 দিন আগে যা উল্লেখ করেছি, ডক্টর পিনাকি ভট্টাচার্য উনার ভিডিওতে কালকে সেগুলা উল্লেখ করে দেখিয়ে দিয়েছেন। আমি বলেছি আর উনি দেখিয়ে দিয়েছেন উনার ভিডিওতে যে সালাউদ্দিন কিভাবে বেয়াদবি করতেছে। আমি প্রথম বলেছি কথাটা যে সালাউদ্দিন সাহেব ডক্টর মঈন স্যারের সাথে বেয়াদবি করেছেন। এইটা বেয়াদব ছাড়া কোনো ভদ্রলোক, কোনো ভালো মানুষ, কোনো মেধাবী শিক্ষিত মানুষ, ডক্টর মঈন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধু শিক্ষকই নয়, হাজারো শিক্ষকের শিক্ষক হলেন ডক্টর মঈন স্যার। ডক্টর খন্দকার মোশাররফ স্যার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জিয়াউর রহমান সাহেবের হাত ধরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে বিএনপিতে যুক্ত হয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের কথায়। এই ধরনের মানুষগুলার সাথে বেয়াদবি করলো সালাউদ্দিন সাহেব সবার সামনে, চোখের সামনে। আপনারা মিডিয়ায় আবার একটু টেনে দেখেন, আমি এনটিভি সহ কয়েকটা টিভিতে দেখছি, এনটিভি বিএনপির টিভি হিসাবে আরো যাতে করে আপনাদের কনফিডেন্স আসে সেই জন্য আমি এনটিভির নাম বলছি। আজকে এনটিভি শেয়ার করেছি আমার ভিডিওতে, তাদের বক্তব্যগুলা আমার 7 ঘন্টা আগে, আনুমানিক 7 ঘন্টা আগে যে আমি ভিডিওটা দিয়েছি সেটা আপনারা চেক করে দেখেন যে জাতীয় সরকার কিভাবে গঠন হবে। আমেরিকা, ইউকে, ইউরোপিয়ান পার্লামেন্ট, চায়না সহ একমত, ভারতের বিরুদ্ধে এমন একটি সরকার হবে যেখানে তার্কি একমত, যেখানে পাকিস্তান দিবে আরো বেশি সহযোগিতা, যে ভারত বিরোধী একটা সরকার বাংলাদেশে থাকবে। পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান সবাই আমাদের পাশে এসে সহযোগিতা। আর মালয়েশিয়ার কথা, আনোয়ার ইব্রাহিমের কথা নাই বললাম। আপনারা হয়তো ভালো করে জানেন যে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ কতবার গিয়েছে, কাদের দাওয়াতে গিয়েছে, কেন গিয়েছে, সরকারে হওয়ার আগে এবং সরকার হওয়ার পরেও উনি বাংলাদেশ কেন গিয়েছেন, বাংলাদেশে উনার কি সম্পর্ক, কত বছর আগের সম্পর্ক। আপনাদেরকে একটি কথা এখন আমি স্মরণ করাইয়া দেব। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন 1985-86 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, তখন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া সেম ছাত্র শিবিরের মতনই একটি ইসলামী ছাত্র সংগঠনের, তিনিও ওই দেশের সভাপতি। এবং আনোয়ার ইব্রাহিমকে কুমিল্লা বারডেমে নিয়ে অনুষ্ঠান করেছিলেন এই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকায়ও অনুষ্ঠান করেছে, কুমিল্লাতেও অনুষ্ঠান করেছে এই আনোয়ার ইব্রাহিমকে নিয়ে। এরপরে আনোয়ার ইব্রাহিম আরো এসেছে বাংলাদেশে, আরো কয়েকজন, তাদেরকে ছাত্র শিবিরই বারবার দাওয়াত দিয়ে আনোয়ার ইব্রাহিম এনেছে। আনোয়ার ইব্রাহিমকে সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব উনার মাহফিলে দাওয়াত দিয়ে এনেছে। প্রিয় দর্শক,
সেই আনোয়ার ইব্রাহিম কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার সাথে আমাদের এত মানুষ এখন কেন যাচ্ছে, কেন এত মানুষের কন্ট্যাক্ট হচ্ছে, এটা বুঝেন না? এখন কাদের হাত আছে, যার সাথে যার হাত আছে। কাতারে কেন এত বড় সম্বর্ধনা পেলেন ডক্টর ইউনূস স্যার? কাতার কেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্লেন দিলেন আসা যাওয়ার জন্য? সবকিছু বুঝতে হবে। এখানে শুধু বিএনপি নয়, অন্য একটি বড় ইসলামী শক্তির একটা হাত আছে কাতারের সাথে। এই সমস্ত বিষয়গুলা শেখ হাসিনা ভালো করে জানেন, বিএনপি নেতারা ভালো করে জানেন কার সাথে কোন দেশের কার বেশি সম্পর্ক। এরদোয়ানের সাথে কার সম্পর্ক? মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি দেওয়া হলো, এরদোয়ান কি করলেন? যে আনকারায় যেই রাস্তায় বাংলাদেশ এম্বাসি, ওই রাস্তার নাম পাল্টিয়ে দিলেন, নাম পাল্টিয়ে নাম রেখে দিলেন শহীদ মাওলানা মতিউর রহমান রোড। শহীদ মাওলানা মতিউর রহমান রোড। উনাকে ফাঁসি দেওয়ার পর দিন রাস্তার নাম পাল্টিয়ে দিয়েছে, কারণ আনকারায় যে কোনো বাংলাদেশি, যে কোনো অ্যাম্বাসেডার ঢুকবে, পৃথিবীর যে কোনো জায়গায় গুগলে সার্চ করবে, তখন দেখতে পাবে বাংলাদেশ এম্বাসিটা হয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান রোডের মাঝে। প্রিয় দর্শক, এই যে কাজগুলা, এই এরদোয়ান কি এখন বেশি বুড়া হয়ে গিয়েছে? এই এরদোয়ান বাংলাদেশে কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চা? ইসলামপন্থীদেরকে উনি হেল্প করতে চা, সহযোগিতা করতে চা, বিএনপি কেও সাথে রাখতে চা। কারণ ভারত বিরোধী হিসাবে বিএনপি, জামাত, ইসলামী দল সবগুলা মিলে যদি একসাথে থাকে, তাহলে ভারতের গলা, নরেন্দ্র মোদীর গলা এভাবে টিপে ধরা যাবে। এভাবে টিপে ধরার জন্য তারা বলছে অর্থ লাগবে আমরা দেব, অস্ত্র লাগবে আমরা দেব, আমরা সব ধরনের সহযোগিতা করব। কিন্তু ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা 15.5 বছর যাদের কাছ থেকে নির্যাতিত হয়েছো, সেই দেশটার নাম ভারত, যেই দলটার নাম আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে বাংলাদেশের সবাই এক হয়ে যাও, তোমাদের যা লাগবে সবকিছু আমরা দেব। আজকে যদি বিএনপির বড় নেতারা এই ওয়াশিংটনের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থা কি হবে? এটা আমার আপনার মনে হয় 26শে জুলাইয়ের কথা তারা ভুলে গিয়েছে। হাসিনার অবস্থা কি হয়েছে? যদি ইউকের কথা ডিনাই করে কি হবে? ইউকেতে অলরেডি মিলিয়ন মিলিয়ন ডলার হাসিনা, রেহেনা এবং এফ সালমান রহমান এদের সম্পত্তি অলরেডি বাজেয়াপ্ত করে ফেলেছে। আমেরিকাতে এদের ছেলে মেয়ের যত সম্পত্তি সব বাজেয়াপ্ত করার জন্য এফবিআই ফাইল তৈরি করছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে এদের অর্থ আছে, সেগুলা ধরার জন্য কার্যক্রম চলছে। সিঙ্গাপুরে ধরা হচ্ছে, দুবাইতে ধরা হচ্ছে। আমরা কি বুঝি না যে এটা কার প্রভাব? এটা কি বিএনপির একক প্রভাব? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একক প্রভাব? নো, এখানে বিশাল ভূমিকা আছে মধ্যপ্রাচ্য ইসলামিক দেশগুলা, মুসলিম দেশগুলার ভিতরে বাংলাদেশি ইসলামিক রাজনৈতিক দলগুলার। ইসলামিক রাজনৈতিক দলগুলাকে তারা যুগ যুগ যাবৎ সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু হাসিনার সময়ে দীর্ঘদিন তাদেরকে সহযোগিতা থেকে তলে তলে সহযোগিতা করলো, সরাসরি আজকের মতন তারা তখন করতে পারেন নাই। হাসিনা ব্যাংক, বিমা বিভিন্ন কিছু বন্ধ করে দিয়েছিলেন, যেগুলোর মাধ্যমে তারা সাহায্য পাঠাচ্ছিলেন। আজকে সকল সাহায্য উন্মুক্তভাবে বাংলাদেশে তারা দিতে পারছেন, এবং বাংলাদেশে আলেম উলামা, ইসলামী সেন্টিমেন্টের মানুষদেরকে প্রতিষ্ঠিত করে ভারত বিরোধী একটা শক্তিশালী সুন্দর রাষ্ট্র হবে বাংলাদেশ। আর সেই রাষ্ট্রের কাছে মাথা নত করবে ভারত সহ মুসলিমদের হত্যাকারী। এবং আজকে আপনারা গতকালের নিউজটা দেখেছেন কিনা, আমেরিকা নিউজ করেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত মুসলমানরা হচ্ছে ভারতের মাঝে। ভারত সংখ্যালঘুদেরকে, মুসলিমদেরকে হত্যা করছে, তাদের ঘর বাড়ি, ধর্মীয় উপাসনালয় বন্ধ করে দিচ্ছে। এই কথায় আমেরিকা থেকে আসলো কেন? এবার যদি আমার প্রিয় দল বিএনপির ভাইরা, বিএনপির বোনেরা না বুঝেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ আছে। এই বিপদ আপনারা কোনো দিন সামাল দিতে পারবেন না। এখন যদি পশ্চিমা বিশ্বের সাথে উল্টা কথা বলেন, পাকিস্তান কোন জিনিস চিনি না, আপনারা 100 বার বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি বলেন ওয়াশিংটন মানি না, লন্ডন মানি না, ইউরোপিয়ান ইউনিয়ন মানি না, তাহলে আপনারা মানবেন কাকে
বাংলাদেশের রাজনীতি কাউকে না কাউকে মেনেই চলে, এটা ওপেন সিক্রেট, কেউ বলে না, ভারতও বলে না আমরা আওয়ামী লীগের পিছে আছি, এখন বলে পালিয়ে যাওয়ার পরে, আগে বলে না, কিন্তু নির্বাচনে সকল শক্তি দিয়ে আওয়ামী লীগকে জিতিয়ে রাখে আর জামাত বিএনপির মানুষকে হত্যা করার পরিকল্পনা করে দেয়, সহযোগিতা করে ভারত। তাই সেইভাবেই বাংলাদেশে যদি বিএনপি রাজনীতি করে তাদেরও কিন্তু একটা পক্ষ লাগবে, আপনি কোন পক্ষ নিচ্ছেন সেই পক্ষটা কতটুকু বিজয়ী করে দিতে পারবে আপনাদেরকে। আপনারা যদি এখন ভারতের সুরে কথা বলেন, ভারতের পক্ষে যান, আল্লাহকে মানে আমি সাক্ষী রেখে বলছি এটা বিএনপির জন্য বিরাট মহা বিপদ হবে। ভারতের সুরে কথা বললে বিএনপি থাকবে না বাংলাদেশে, আটলান্টিক মহাসাগরে ফেলে দিবে, এত বড় মানে সাগরে পড়বেন যে আপনারা কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ তারেক রহমান সাহেব এখনো লন্ডনে, যেদিন তারেক রহমান সাহেব বাংলাদেশে রওনা দিবে মনে করবেন যে পশ্চিমা বিশ্বের সকল প্ল্যান সকল সবকিছু মেনেই উনি বাংলাদেশে রওনা দিবেন, এর আগে উনি বাংলাদেশে রওনা দিবেন না। ভারতের কথাই বাংলাদেশে গেলে উনার বাবাকে ভারত হত্যা করেছে আর উনাকে তো মশার মতো উড়িয়ে দিবে। উনার ছোট ভাই আরাফাত রহমান কুকুকে ভারত হাসিনাকে দিয়ে হত্যা করেছে। এখন যদি উনি না বুঝেন, বাবার বিষয়টা না বুঝেন, মাকে জেল কাটিয়েছে, মাকে নির্যাতন করেছে এই ভারত এই হাসিনা, এখন যদি তাদের কথা তারেক রহমান সাহেব শুনেন তাহলে তারেক রহমান সাহেব দুর্ভাগা হবে বাংলাদেশের রাজনীতিতে। এই যে এখন যে অফারটা ওনাকে সরাসরি বিনা নির্বাচনে 26শে জুলাই আমরা নির্বাচন করে ফেলেছি, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে সংসদ নিয়ে, তাই আমাদের সংসদ লাগবে, মন্ত্রী পরিষদ লাগবে, তাই যারা পালানের জন্য ব্যবস্থা করেছে, যাদের আন্দোলনে পালিয়েছে তারা সরকার গঠন করবে, যেমনটা সিরিয়াতে সরকার গঠন করেছে। সিরিয়ার প্রধানমন্ত্রীর সাথে আপনারা দেখেছেন যে সৌদি আরবে মিটিং করেছে, কে কার সাথে মিটিং করেছে? সিরিয়ার বর্তমান বিদ্রোহী সরকার প্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে মিটিং করেছে, ব্যবস্থা করা হয়েছে মিটিং এর জন্য। সিরিয়ার বিরুদ্ধে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মিটিং করে সিরিয়াকে সর্বাত্মক সহযোগিতার কথা বলে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখান থেকে যদি তারেক রহমান সাহেব রাজনীতি না বুঝে, রাজনীতি এভাবে না করতে পারেন, এটা দুর্ভাগ্য হবে বিএনপির ভাই বোনদের। আমার পরিবারের বহু মানুষ বিএনপি করে, আমরা অনেক বিএনপির পক্ষে কাজ করেছি, কিন্তু আজকে যদি ভারত প্রেমী হয়, আমেরিকা, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বিরুদ্ধে যা, তাহলে বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলেও কাচ্চিত করে ফেলবে 1-2 বছরের মাথা। কারণ তার আর কোনো আর বন্ধু থাকলো না, তার আর কোনো গার্জিয়ান থাকলো না। যখন ভারত ফেলে দিবে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা তখন হাততালি দিবে, বলবে আমাদের কথা শুনো নাই, ভারতের কথা শুনে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলা, কতদিন চালাবা? কারণ তখন সবাই দুশ্মন হয়ে যাবে বিএনপি। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।